ধরুন আপনি একটা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন। আপনি কি দোকানে গিয়ে প্রথম যে ফোনটা দেখলেন সেটাই পকেট থেকে টাকা বের করে কিনে নেন? একদমই না। আপনি প্রথমে ফোনের র্যাম কত, ক্যামেরা কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, আর সবচেয়ে বড় কথা ফোনটার দাম অনুযায়ী তার ফিচার্সগুলো ঠিক আছে কিনা, এই সব কিছুই চেক করেন, তাই তো? তাহলে যখন শেয়ার বাজারে নিজের কষ্টার্জিত টাকা ইনভেস্ট করার কথা আসে, তখন আমরা যে কোনো একটা শেয়ারের নাম শুনেই কেন টাকা ঢেলে দেই? কোনো রিসার্চ ছাড়া শুধুমাত্র খবরের কাগজ আর বন্ধুর কাছে টিপস শুনে ইনভেস্ট করা আর চোখ বন্ধ করে লটারি টিকিট কাটা দুটোই কিন্তু এক। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব শেয়ার বাজারের সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার, ফান্ডামেন্টাল অ্যানালিসিস। খুব সহজ ভাষায় কোনো জটিল অঙ্ক ছাড়াই আমরা বুঝবো কিভাবে একটা মাল্টিব্যাগার স্টক খুঁজে বের করতে হয়। যদি আপনি স্টক মার্কেটে একদম নতুন হন এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই প্রশ্ন আসে, এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস জিনিসটা আসলে কি? অর্থাৎ হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস? ফান্ডামেন্টাল অ্যানালিসিস সহজ কথায় ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো কোনো কোম্পানির স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেক আপ করা। কোম্পানিটা ভেতর থেকে কতটা স্ট্রং, তারা সততার সাথে ব্যবসা করছে কি না, ভবিষ্যতে তাদের গ্রোথ কেমন হবে এবং বর্তমানে তাদের শেয়ারের দাম বেশি নাকি কম, এই সব কিছু জানার পদ্ধতিকেই বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মূল লক্ষ্য হলো একটা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু বা আসল দাম খুঁজে বের করা। ধরুন একটা কোম্পানির শেয়ার মার্কেটে 500 টাকা ট্রেড করছে, কিন্তু আপনি অ্যানালিসিস করে দেখলেন যে কোম্পানির যা পারফরম্যান্স তাতে শেয়ারটির দাম হওয়া উচিত 800 টাকা। এর মানে শেয়ারটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে, যাকে আমরা বলি আন্ডার ভ্যালুড স্টক। আর এটাই হলো ইনভেস্ট করার সেরা সুযোগ। ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রধানত দুটি ভাগের উপর দাঁড়িয়ে আছে। এক হলো কোয়ালিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ কোম্পানির ব্যবসার গুণগত মান নির্ধারণ। কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ কোম্পানির ব্যবসার গুণগত মান নির্ধারণ। গুণগত মান নির্ধারণ। এবং দ্বিতীয়ত হলো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ কোম্পানির সংখ্যা বা ফাইন্যান্সিয়াল ডেটা। ফিনান্সিয়াল ডেটা। চলুন এই দুটোকে আমরা এক এক করে খুব সহজে বুঝে নিই। তো প্রথমে আমরা কথা বলবো কোয়ালিটেটিভ অ্যানালিসিস নিয়ে। সংখ্যা বা নম্বর দেখার আগে আমাদের দেখতে হবে কোম্পানিটা আসলে করে কি। একে বলে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, যা আপনি চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন। এর মধ্যে তিনটি মেইন জিনিস আপনাকে দেখতে হবে। প্রথমত হলো বিজনেস মডেল, অর্থাৎ কোম্পানিটির ব্যবসার ধরন। বিজনেস মডেল, আপনাকে বুঝতে হবে কোম্পানিটি কিভাবে টাকা রোজগার করে, তাদের প্রোডাক্ট বা সার্ভিস কি আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক, আর আগামী 10 বছর পর মানুষ কি এই প্রোডাক্ট ব্যবহার করবে। যেমন ধরুন টাটা মোটরস বা রিলায়েন্স, আমরা জানি এদের ফিউচার্স আছে। এমন ব্যবসায় ইনভেস্ট করেন যা আপনি নিজে বোঝেন। ওয়ারেন বাফেট একে বলেন সার্কেল অফ কম্পিটেন্স। দ্বিতীয়ত হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোট। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মোট মোট মানে হলো দুর্গের চারপাশের পরিখা, যা শত্রুদের হাত থেকে দুর্গকে রক্ষা করে। বিজনেসের ভাষায় আপনার পছন্দের কোম্পানির কি এমন স্পেশাল জিনিস আছে যা অন্য কোনো প্রতিযোগী কোম্পানির কাছে নেই। যেমন ম্যাগির ব্র্যান্ড ভ্যালু, মানুষ নুডলসের বদলে ম্যাগি নামটাই বেশি চেনে। অথবা আইফোনের ইকোসিস্টেম, এই স্পেশাল অ্যাডভান্টেজ যার থাকবে সেই কোম্পানির লং টার্মে টিকে থাকবে। 3 নম্বর হলো ম্যানেজমেন্ট কোয়ালিটি, অর্থাৎ কোম্পানির মালিক কেমন তা জানা।
একটা গাড়ি যতই ভালো হোক না কেন, ড্রাইভার যদি খারাপ হয় তাহলে অ্যাক্সিডেন্ট কিন্তু নিশ্চিত। ঠিক তেমনি কোম্পানির ম্যানেজমেন্ট বা প্রমোটাররা কেমন, তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, অতীতে তাদের নামে কোনো স্ক্যাম বা জালিয়াতির রেকর্ড আছে কিনা, এসব জানা খুবই জরুরি। যদি ম্যানেজমেন্ট সৎ এবং ভিশনারি হয় তাহলে কোম্পানি খারাপ সময়ও কাটিয়ে উঠবে। তো এই ছিল কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মূল বিষয়বস্তু। চলুন তাহলে এবার আমরা কথা বলবো কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস নিয়ে। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, এবার আসি আমাদের দ্বিতীয় ভাগ অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস নিয়ে। এবার আমরা কোম্পানির সংখ্যা, প্রফিট এবং ব্যালেন্স শিট দেখব। ভয় পাবে না, আমি কোনো জটিল ম্যাথমেটিক্স বলবো না, শুধু 4টে সিম্পল ফাইন্যান্সিয়াল রেশিওস দেখে আপনি যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ বুঝতে পারবেন। প্রথমটি হলো পিই রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও। পি রেশিও আমাদের বলে যে কোম্পানির 1 টাকা লাভ বা আর্নিং করার জন্য আপনি বাজারে কত টাকা দিতে রাজি আছেন। ধরুন কোনো কোম্পানির পি হলো 20, এর মানে কোম্পানি 1 টাকা লাভের জন্য আপনি 20 টাকা দিতে রাজি আছেন। সাধারণত একই সেক্টরের অন্যান্য কোম্পানির তুলনায় কোনো স্টকের পি যদি কম হয় তাহলে এটাকে আন্ডার ভ্যালুড বা সস্তা হিসেবে গণ্য করা হয়। তবে মনে রাখবেন, খুব কম পি মানে কিন্তু ভালো স্টক নয়, অনেক সময় সেই কোম্পানিতে কোনো সমস্যাও থাকতে পারে। দ্বিতীয় রেশিও হলো পিবি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও। প্রাইস টু বুক ভ্যালু। বুক ভ্যালু মানে হলো যদি কোম্পানিটি আজই বন্ধ হয়ে যায় এবং তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া হয় তাহলে প্রতি শেয়ার পিছু কত টাকা ফেরত পাওয়া যাবে। পিবি রেশিও আমাদের জানায় বুক ভ্যালুর তুলনায় শেয়ারের দাম কত গুণ বেশি চলছে। সাধারণত ব্যাংকিং বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের স্টক বাছার সময় পিবি রেশিও 1 থেকে 3-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে ধরা হয়। তৃতীয়ত হলো আরওই অ্যান্ড আরওসিই। আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি। অ্যান্ড আরওসিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আরওই অ্যান্ড আরওসিই এই দুটো রেশিও আপনাকে বলে যে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের টাকা এবং নিজের টোটাল ক্যাপিটাল কতটা দক্ষতার সাথে ব্যবহার করে প্রফিট জেনারেট করছে। একজন নতুন ইনভেস্টর হিসেবে সবসময় চেষ্টা করবেন এমন কোম্পানি বাছতে যার আরওই এবং আরওসিই 15% বা তার বেশি। এর মানে কোম্পানিটি নিজের ক্যাপিটাল খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে। চতুর্থ যে রেশিওটি হলো সেটি হলো ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও ডেট টু ইকুইটি রেশিও আমাদের জানায় কোম্পানির নিজের টাকার তুলনায় বাজারে কত ঋণ বা ধার আছে। সবসময় চেষ্টা করবেন ডেট টু ইকুইটি রেশিও 1-এর কম বা ডেট ফ্রি এমন কোম্পানি খুঁজতে, কারণ বাজারে যখন মন্দা আসে তখন যে কোম্পানির মাথায় ঋণের বোঝা থাকে তারা সবার আগে ডুবে যায়। তো এই ছিল কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের 4টি মূল স্তম্ভ। এবার আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই সমস্ত রেশিও, লাভ ক্ষতির হিসাব আমরা পাবো কোথায়? আমাদের কি কোম্পানির মোটা মোটা ব্যালেন্স শিট পড়তে হবে? একদমই না। এখনকার দিনে ইন্টারনেটে এমন অনেক চমৎকার টুলস আছে যা ফ্রিতে আপনাকে 1 ক্লিকেই এই সব ডেটা দিয়ে দেবে, যেমন স্ক্রিনার.in, টিকার টেপ বা মানি কন্ট্রোল। আপনি জাস্ট ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে কোম্পানির নাম লিখলেই তার পি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, আরওই এই সব ডেটা চলে আসবে। এমনকি গত 5 বছরে কোম্পানির সেলস বা প্রফিট বেড়েছে কিনা সেটাও আপনি চার্ট আকারে দেখতে পাবেন। গত 5 বছরে কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ যেন অন্তত 10% থেকে 15%-এর উপরে থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চলুন এবারে তাহলে আমরা জেনে নিই কিছু রেড ফ্ল্যাগস বা বিপদের লক্ষণ নিয়ে যেগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখা উচিত। রেড ফ্ল্যাগস টু ওয়াচ আউট ফর।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় কিছু রেড ফ্ল্যাগ বা বিপদের লক্ষণ আপনাকে মাথায় রাখতে হবে, যাতে আপনি ভুল স্টকে ফেসে না যান। প্রথমত হলো ডিক্রিজিং প্রফিট, অর্থাৎ প্রফিটের ধারাবাহিক পতন। যদি দেখেন কোম্পানির প্রফিট প্রতি বছর কমছে, তাহলে সেই স্টক থেকে দূরে থাকুন। 2 হলো প্রোমোটার প্লেজিং, অর্থাৎ বন্ধক রাখা শেয়ারের পরিমাণ। প্রোমোটার প্লেজিং এর অর্থ হলো কোম্পানির মালিকরা নিজেদের শেয়ার ব্যাংকে বন্ধক রেখে লোন নিয়েছে। যদি প্রোমোটার প্লেজিং 20% থেকে 25%-এর বেশি হয়, তবে সেটা কিন্তু খুব রিস্কি। 3 নম্বর হলো হঠাৎ করে ডেট বা ঋণ বেড়ে যাওয়া। হঠাৎ করে ডেট বা ঋণ বেড়ে যাওয়া। যদি দেখেন হঠাৎ করে কোম্পানির লোন বা ঋণ অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় সেলস বাড়েনি, তাহলে সতর্ক হয়ে যান। অর্থাৎ তাহলে আজকে ভিডিও থেকে আমরা বুঝলাম যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোনো রকেট সায়েন্স নয়। আপনাকে শুধু দেখতে হবে কোম্পানির ব্যবসা ভালো কিনা এবং ফিউচার আছে কিনা, কোম্পানির ম্যানেজমেন্ট সৎ কিনা, কোম্পানির মাথায় কোনো বড় ঋণের বোঝা আছে কিনা এবং তারা নিয়মিত প্রফিট করছে কিনা, আর শেয়ারের দাম তার আসল ভ্যালু তুলনায় সস্তা বা ফেয়ার প্রাইসে আছে কিনা। মনে রাখবেন, শেয়ার বাজার কোনো জুয়ো খেলা নয়। এখানে আপনি লটারি টিকিট কাটছেন না, আপনি একটা জ্যান্ত বিজনেসের অংশীদার বা পার্টনার হচ্ছেন। তাই ইনভেস্ট করার আগে এই বেসিক ফান্ডামেন্টাল অ্যানালিসিসটুকু অবশ্যই করবেন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আপনার কি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে অসুবিধা হচ্ছে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শেয়ার বাজারে নতুন আসতে চাইছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।